নমস্কার, আমি বোধিসত্ত্ব খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের অর্থাৎ 23শে মে শেয়ার বাজার আবার তার সর্বকালীন উচ্চতা ভেঙে নতুন উচ্চতায় ঢুকেছে। 22,800 নিফটি ছাড়িয়ে গিয়েছে। অর্থাৎ শেয়ার বাজারে কারেকশনস আসছে, খুব স্বল্প পরিমাণ আসছে, প্রচুর ভোলেটিলিটি রয়েছে, কিন্তু তা সত্ত্বেও শেয়ার বাজার প্রায় মাসের মধ্যে বা কয়েক মাসের মধ্যে বেশ কয়েকবার কিন্তু নতুন উচ্চতায় পৌঁছে গেছে। বর্তমানে এই শেয়ার বাজার দেখে একবারের জন্য মনে হচ্ছে না যে শেয়ার বাজারে কারেকশন আসতে পারে, কিন্তু এই জায়গাটাই সাবধানতা অবলম্বন করার প্রয়োজন রয়েছে। এখানে সাবধানতা অবলম্বন প্রয়োজন মানে কিন্তু এটা নয় কেউ শেয়ার বিক্রি করে চলে যাবেন বা কেউ শেয়ার কিনবেন না। যে যার মতন করে শেয়ার কিনবেন সেটা নিজের পছন্দের ব্যাপার রয়েছে, কিন্তু সাবধানতা অবলম্বন করাটা কখনোই খারাপ না, এইটুকুনি বক্তব্য। প্রত্যেকটা মানুষ নিজের রিস্ক অ্যাপিটাইট অনুযায়ী কাজ করাটাই কাম্য, বা ইনভেস্টার যারা রয়েছেন এটা বলে দেওয়া ভালো। এটা কোনো রকমের অ্যাডভাইস বা রিকমেন্ডেশন নয়, এটা একটা জেনারেল অবজারভেশন। এবং আজকের এই কারণেই এই এপিসোডটা করা, কারণ একদিকে যখন শেয়ার বাজার তার সর্বকালীন উচ্চতা ছাড়িয়ে গেছে, ঠিক একই দিকে এমন একটি শেয়ার রয়েছে যেটা কয়েক বছরে 1000 গুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে, লিটারালি প্রায় 1700 গুণের কাছাকাছি বৃদ্ধি পেয়েছে গত কয়েক বছরে, এবং গত 5 বছরে সেটা 100 ব্যাগার হয়ে গিয়েছে। এরকম একটি স্টক নিয়ে আজকে আমাদের আলোচনা, সেটা হচ্ছে ওয়ারি রিনিউয়েবলসকে নিয়ে। কারণ ওয়ারি রিনিউয়েবলসকে নিয়ে বহু বিশেষজ্ঞ, বহু মিউচুয়াল ফান্ড ম্যানেজার্স তারা কিন্তু এই স্টকটাকে নিয়ে কখনোই খুব একটা আশাবাদী ছিলেন না 5 বছর আগেও। 5 বছর পরেও তারা কোনোভাবে খুব একটা বেশি আশাবাদী নন, এবং সেই নিয়ে কিন্তু বিনিয়োগকারীদের মনের মধ্যেও ভীষণ বড় প্রশ্ন উঠে যাচ্ছে যে আচ্ছা, এই স্টকটা এত ভালো পারফর্ম করছে, কিন্তু তা সত্ত্বেও যারা বিশেষজ্ঞ, যারা মিউচুয়াল ফান্ড ম্যানেজার্স, তারা এটাকে নিয়ে তেমন উচ্ছ্বাসিত হচ্ছে না কেন? কেউ কেউ তো ওয়ারি রিনিউয়েবলসকে এটা বলেও ডিসমিস করে দিয়েছেন যে এটা অত্যন্ত একটি খাজা স্টক। সুতরাং এইটা নিয়ে খুব স্বাভাবিকভাবে যারা নতুন বিনিয়োগকারী বা যারা বিনিয়োগকারী, তাদের মনে প্রশ্ন উঠতেই পারে যে স্টকটা কি সত্যি সত্যি খুব খারাপ স্টক? কেন এই স্টকটা এত বছরে 1000 গুণ 100 গুণ বৃদ্ধি পাওয়ার পরেও কেন স্টকটাতে গত কয়েকদিন ধরে লোয়ার সার্কিট ক্রমাগত লেগে যাচ্ছে? এটা নিয়ে আজকের আমাদের আলোচনা করতে হবে। প্রথমেই বুঝতে পারছেন যে ওয়ারি রিনিউয়েবলস শব্দটার মধ্যে একটা রিনিউয়েবল এনার্জির গন্ধ রয়েছে, অর্থাৎ এই স্টকটা কিন্তু রিনিউয়েবল সেক্টরের মধ্যে অপারেট করে বা অপারেট করছে। এটা কি করছে? এইটা কিন্তু প্রধানত রিনিউয়েবল এনার্জির মধ্যে সোলার, যেটাকে বলে সোলার কনস্ট্রাকশন বা সোলার প্যানেলস, এবং বিভিন্ন ধরনের সোলার মেশিনস নিয়ে এরা কাজ করে, এরা সার্ভিসেস অফার করে, এটা মেনটেনেন্স করে, এরা পাওয়ার এনার্জি, সোলার এনার্জি প্রডিউস করে। সব মিলে এই স্টকটা কিন্তু সোলার এনার্জি কিন্তু এদের মূল ফোকাস, এইটুকু, বা সোলার পাওয়ার কিন্তু এদের মূল ফোকাস, এটা বলা চলে। তাহলে এটা দেখুন, সেটা হচ্ছে কি কারণে কনসার্ন তৈরি হয়েছে, কি কারণে মানুষের মধ্যে বা বিশেষজ্ঞদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে, বা মনের মধ্যে দ্বন্দ্ব এসেছে বা ধন্দ্ব এসেছে, যাই বলুন না কেন। সেটা হচ্ছে যে তার মার্জিন ক্রমশ কিন্তু কমে আসছে, অর্থাৎ যে অপারেটিং প্রফিট মার্জিন নিয়ে সে কাজ করছিল, সেটা কিন্তু বড় কম্পিটিশন ফেস করার ফলে কিন্তু তাদের অপারেটিং প্রফিট মার্জিন ধীরে ধীরে কমছে। এটা একটা চিন্তার ব্যাপার। 2 নম্বর হচ্ছে তারা কাজ করছে ইপিসি বিজনেস নিয়ে, অর্থাৎ ইঞ্জিনিয়ারিং, প্রক্রিয়রমেন্ট এবং কনস্ট্রাকশন। এটা কিন্তু তাদের প্রাইমারি বিজনেসের মধ্যে কিন্তু অন্যতম। এছাড়া তারা কি করছেন, তারা কিন্তু এই বিজনেস বাদ দিয়েও তারা কিন্তু সোলার পাওয়ার প্রোডাকশনের মধ্যেও কিন্তু তারা নিজেদের নিয়োজিত করেছেন। এবার চিন্তার আরেকটা যেটা কারণ, লোয়ার সার্কিট তো কয়েকদিন ধরে লাগছেই, এটা একটা গেল। 2 নম্বর হচ্ছে গত 1 মাসে ওয়ারি রিনিউয়েবলস এর শেয়ার 31% নিচে নেমে গিয়েছে। এটা হচ্ছে সেকেন্ড কনসার্ন। এবং থার্ড কনসার্ন, সেটা হচ্ছে মার্চ 2024 যে কোয়ার্টার সম্প্রতিকালে তাদের রেজাল্ট বেরিয়েছে, তাতে দেখাচ্ছে যে ডিসেম্বর 2023-এর তুলনায় তাদের কিন্তু প্রফিট কমেছে। এবং এটাও বিনিয়োগকারীদের মনের মধ্যে একটা চিন্তা বা দুশ্চিন্তা নিয়ে এসেছে। এবার বলে দেওয়া যাক, সেটা হচ্ছে যে এটা প্রাইমারিলি একটা ইলেকট্রিক ইকুইপমেন্ট, এটা একটা ইন্ডাস্ট্রি, এবং যেটা চিন্তার বিষয় সেটা হচ্ছে যে
যদিও এরা গত কয়েক বছরে বিপুল পারফরমেন্স দেখিয়েছে, বিনিয়োগকারীরা চিন্তার মধ্যে পড়েছেন যে সত্যি সত্যি যে কোম্পানি যে পারফরমেন্স করেছে সেটা আগামী দিনে তারা ধরে রাখতে পারবে কিনা। এই ধরনের কয়েকটা চিন্তার ফলে কিন্তু আমরা দেখেছি যে ওয়ারি রিনিউয়েবলসের মধ্যে কারেকশনস এসেছে। তারপরে দ্বিতীয় প্রশ্ন যে ওয়ারি রিনিউয়েবলস ঠিক কোন কোন জায়গায় অপারেট করে, কি করে। 1999 সালে তৈরি হয়েছে এই কোম্পানিটি। এটা রিনিউয়েবল এনার্জি সোর্সেস এরা অফার করে। এরা ইন্টু বিজনেস অফ পাওয়ার জেনারেশন এবং কনসালটেন্সি সার্ভিস দেয় ওই একই সেক্টরে। এছাড়া যেটা ওয়ারি রিনিউয়েবল সম্বন্ধে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার বলার প্রয়োজন রয়েছে, ওয়ারি হচ্ছে ইন্ডিয়ার লার্জেস্ট অ্যাগ্রিগেট এদের রয়েছে, এদের যে পোর্টফোলিও রয়েছে তার মধ্যে ইন্ডিয়াস লার্জেস্ট aggregate installed capacity of 12 gigawatt, মুখের কথা না, এদের থেকে এত পরিমাণ ইনস্টলড ক্যাপাসিটি আর কারো কোনো কোম্পানির নেই। জুন 30, 2023 অবধি ডেটা। এবং এদের পাওয়ার প্ল্যান্টস কোথায় কোথায় রয়েছে, চিকলি, সুরাট, তুম, নন্দীগ্রাম, গুজরাটে। এবং টপ প্লেয়ার বলা হচ্ছে ইন সোলার মডিউল এক্সপোর্ট, অর্থাৎ এরা সোলার মডিউল বিদেশে এরা এক্সপোর্ট করে, বিদেশে এরা বিক্রি করে। এবং এটাও বলে রাখা ভালো, 68টা দেশে, বিশ্বের 68টা দেশে এদের প্রেজেন্স রয়েছে, এদের ফুটপ্রিন্টস রয়েছে বা উপস্থিতি রয়েছে। তাছাড়া আরেকটা যেটা সেটা হচ্ছে টোটাল নাম্বার অফ কাস্টমার্স। ওয়ারির টোটাল নাম্বার অফ কাস্টমার্স হচ্ছে 407 ভারতবর্ষে, এবং ভারতবর্ষের বাইরে হচ্ছে 20টি। এবং সেটা হচ্ছে এখনো অবধি এরা 6 গিগাওয়াট সোলার মডিউলস অলরেডি প্রডিউস করে দিয়েছেন, সাপ্লাই করে দিয়েছেন এবং কমিশন করে দিয়েছেন হচ্ছে 1.1 গিগাওয়াট সোলার ইপিসি প্রজেক্টস। অর্থাৎ এই কোম্পানিটা কিন্তু গত কয়েক বছরে দুর্দান্ত কাজ করেছে, এই ব্যাপারে কিন্তু কোনো সন্দেহ নেই। এবার এদের মূল ফোকাস কি, রিনিউয়েবল এনার্জি তো আগেই বলেছি। এরা কি করে, ফোকাস হচ্ছে অন সোলার ফটোভোল্টেইক, প্রাইমারি ফোকাস হচ্ছে সোলার পাম্প, সোলার পার্ক, ক্যাপটিভ কনজাম্পশন, ফ্লোটিং সোলার এবং রুফটপ সোলার। এছাড়াও এরা ফ্লোটিং সোলার সলিউশনস অফার করে, রুফটপ সোলার সলিউশনস অফার করে এবং গ্রাউন্ড মাউন্টেড সোলার প্রজেক্ট ইপিসি সলিউশনস অফার করে। এই সমস্ত তথ্য আমি নিয়েছি স্ক্রিনার থেকে এবং ওয়ারির নিজস্ব ওয়েবসাইট থেকে। তারপর এইবার চলে আসিয়েছে ক্লায়েন্ট। এটা যদি খুব খাজা একটা কোম্পানি হয়ে থাকে, মানে খুব খারাপ একটা কোম্পানি হয়ে থাকে, তাহলে এদের ক্লায়েন্ট বেসটা একবার বুঝে নেওয়া দরকার। কারা কারা এদের ক্লায়েন্ট, অর্থাৎ এদের প্রোডাক্ট এর কারা কনজিউমার্স, কারা এদের প্রোডাক্ট কনজিউম করে। এর মধ্যে রয়েছে আদানি গ্রুপ, আর্সেলার মিত্তল, আদিত্য বিড়লা গ্রুপ, বিপিসিএল, সেলো, লর্সেন অ্যান্ড টুরবো, মুম্বাই মেট্রো, MMRDA, মন্দালেজ ইন্টারন্যাশনাল, এনটিপিসি, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, MSL প্রভৃতি। অর্থাৎ এটা খারাপ যদি কোম্পানি হয়ে থাকতো তাহলে ভারতবর্ষের শ্রেষ্ঠ এবং সেরা কোম্পানিগুলো এদের কাছ থেকে কিন্তু কোনো অর্ডার দিত না, কারণ সেক্ষেত্রে নিজস্ব এদের ভাবমূর্তির এদের একটা প্রশ্ন রয়েছে। এদের ইমেজ ক্লিন, এদের ইমেজ কিন্তু পাবলিকের সামনে বেস্ট। সুতরাং খুব খারাপ কোম্পানির কাছ থেকে খারাপ প্রোডাক্ট নিয়ে এদের যে ওভারঅল হিউজ গিগা প্রজেক্টসগুলো রয়েছে সেটার কিন্তু বদনাম হতে এনারা দেবেন না। এর মধ্যে গভর্নমেন্ট কোম্পানি যেরকম রয়েছে সেরকম ভালো, মানে খুব ভালো ভালো কিন্তু প্রাইভেট কোম্পানিজও রয়েছে। তার মধ্যে ভারতবর্ষের দুটো সবচেয়ে বড় গ্রুপ আদানি গ্রুপ এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজও রয়েছে। অর্থাৎ যে যাই বলুক না কেন, ক্লায়েন্ট বেস দেখলে কিন্তু একটা কোম্পানির সম্বন্ধে কিছুটা হলেও আন্দাজ করা যায়। এটা বুঝতে হবে কারা ক্লায়েন্ট বেস, কারা কিনছে, এবং খুব বোঝাই যাচ্ছে যে সহজ কাস্টমার্স কিনছে না। ভারতবর্ষের শ্রেষ্ঠ কোম্পানিগুলো এদের কাছ থেকে কিন্তু প্রোডাক্টস নিচ্ছেন বা প্রোডাক্টস কিনছেন। Where does the revenue come from? সেলস কোথা থেকে আসছে, রেভিনিউ কোথা থেকে আসছে, মানে এরা সার্ভিস ইনকাম থেকে এরা রেভিনিউ পায়, ইপিসি কন্ট্রাক্ট থেকে রেভিনিউ পায়, অপারেশন এবং মেনটেন্যান্স থেকে এরা রেভিনিউ আর্ন করে, জেনারেশন অফ ইলেকট্রিসিটি, সোলার পাওয়ার প্ল্যান্টস থেকে এরা ইনকাম করে। এই হচ্ছে এদের এই চারটে সেগমেন্টে এরা নিজেদের রেভিনিউ আর্ন করে থাকে। এইবার দেখে নিই গত কয়েক বছরে ওয়ারি রিনিউয়েবলস কি করেছে। গত এক মাসে নিঃসন্দেহে 31.76% নেমেছে, অন্তত আজকের দিনে 23শে মে এখনো অবধি। কিন্তু আমরা যেটা দেখছি ওয়ারি রিনিউয়েবলস লোয়ার সার্কিট খেয়ে বসে রয়েছে। ইয়ার টু ডেট অর্থাৎ কেবলমাত্র 2024-এ
98.08% অ্যাপ্রিসিয়েট করেছে। গত এক বছরে 344.81% ইনক্রিজ করেছে। গত 5 বছরে 10,811.01% বৃদ্ধি পেয়েছে। 4 বছরও পূর্ণ হয়নি এখনো অবধি। 3 সেপ্টেম্বর 2020 থেকে আমি যে ডেটা পেয়েছি গুগল ফিনান্স থেকে, সেটার উপর ভিত্তি করে বলছি। অর্থাৎ গত 4 বছরের মধ্যে লিটারালি 108.11 গুণ বৃদ্ধি পেয়েছে। সুতরাং এই কোম্পানিটা একটা ট্রিমেন্ডাস, কেন হিউমাঙ্গাস গ্রোথ দেখেছে, আনপ্রেসিডেন্টেড গ্রোথ দেখেছে, আনবিলিভেবল গ্রোথ দেখেছে, এইটুকুনি তো ডেফিনেটলি বলা যেতে পারে। এছাড়া আপনারা ডেফিনেটলি বুঝতেই পারছেন, আমাকে দেখে মনে হচ্ছে হয়তো এই কোম্পানি সম্বন্ধে আমি এত উচ্ছ্বসিত হয়ে বলছি কিনা। প্রথম কথা বলে দিই, এই কোম্পানিতে না আমার পরিবারের কোনো হোল্ডিং রয়েছে, সুতরাং আমাদের কোনো ভেস্টেড ইন্টারেস্ট নেই এই মুহূর্তে, অন্তত এই কোম্পানিটার ব্যাপারে। সুতরাং মন খুলে কিন্তু এই কোম্পানিটার সম্বন্ধে একটা নিউট্রাল অবজারভেশন কিন্তু আমি ব্যক্তিগতভাবে দিতেই পারি, এবং অবশ্যই সেটা কোনো স্টক সাজেশন রিকমেন্ডেশন নয়। এখানে এই এপিসোডটায় বলে রাখি একটা স্ট্যান্ডার্ড ডিসক্লেমার, এই এপিসোড কেবলমাত্র এডুকেশনাল পারপাসে ইউজ করা হয়, কোনো ইনভেস্টার অ্যাওয়ারনেস বৃদ্ধি করার জন্য কোনো রকম স্টক রিকমেন্ডেশন নেই, বাই সেল সাজেশন নেই, কোনো অ্যাডভাইস নেই। এইটা প্রথম কথা বলে রাখলাম। এবার ফান্ডামেন্টালসে চলে আসি হচ্ছে ওয়্যারি রিনিউয়েবলসে। মার্কেট ক্যাপ 18,650 কোটি টাকা, কারেন্ট প্রাইস 1,791 টাকা, হাই গিয়েছিল 3,038 টাকা মাস খায়ানেক আগেই, লো ছিল গত এক বছরে মাত্র 164 টাকা। স্টক পি প্রাইস আর্নিংস এটা ইজ ভেরি হাই। এর আগে এপিসোডেই ডিসকাস করতে করতে বলছিলাম, দেখুন একটা স্টকের অত্যন্ত হাই পি হলে যত ভালোই কোম্পানিটা হোক না কেন, সেই কোম্পানিটা কিন্তু এই লেভেলে গ্রোথ কিন্তু ভীষণ ডিফিকাল্ট হয়ে পড়ে। সুতরাং একটা অত্যন্ত হাই পি কোম্পানি কিন্তু সেই ক্ষেত্রে তার সম্বন্ধে সাবধান হওয়াই ভালো। হতেই পারে সেটা দারুণ হাই গ্রোথ কোম্পানি, কিন্তু তা সত্ত্বেও সত্যি 126, 140, 150 পি জাস্টিফায়েবল কিনা এটা অন্তত একবার আপনারা ক্রস ভেরিফাই করে দেখবেন। প্রাইস টু বুক ভ্যালু অত্যাধিক হাই, 80.31, মানে অত্যাধিক হাই, মানে অত্যাধিক হাই, সত্যি কথা। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, এই দুটো জায়গায় মানুষকে সম্পূর্ণভাবে একেবারে যেটাকে বলে বশীভূত করে ফেলেছে। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 103, রিটার্ন অন ইকুইটি 93.3, এই দুটি জায়গায় একেবারে মানুষকে কাত করে ফেলেছে এই কোম্পানি। ভারতবর্ষে এরকম কোম্পানি রেয়ারেস্ট অফ দ্য রেয়ার, যার এই হাই আরওসি, এই লেভেলের হাই আরওই রয়েছে। এবং এর আগেও ডিসকাস করেছি, যাদের আরওই এবং আরওসিই অত্যন্ত ভালো থাকে গত কয়েক বছর ধরে, তারা নিঃসন্দেহে ডেফিনেটলি ভালো কিছু কাজ করে চলেছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু হ্যাঁ, ভ্যালুয়েশনের দিক থেকে এটা অত্যাধিক চড়া, এই ব্যাপারে তো কোনো সন্দেহই নেই। অপারেটিং প্রফিট মার্জিন 23.6। প্রাইস টু আর্নিংস গ্রোথের দিক থেকে আবার দেখতে গেলে এই কোম্পানিটা চিপ লাগছে, কারণ 0.87। কারেন্ট মার্কেট প্রাইস টু ফ্রি ক্যাশ ফ্লো 418। আচ্ছা, এটা একটু ওপরের দিকে। এন্টারপ্রাইজ ভ্যালু 18,571 কোটি টাকা, তার মানে একদম মার্কেট ক্যাপ টু এন্টারপ্রাইজ ভ্যালু যদি দেখেন, তার মানে এই কোম্পানিটা কিন্তু ঠিকঠাক রয়েছে। এছাড়া এবার চলে দেখি যে গত 13টা কোয়ার্টার, অর্থাৎ গত 13টা কোয়ার্টারে মার্চ 2021 থেকে মার্চ 2024, এই 13টা কোয়ার্টারের মধ্যে তাদের সেলস কিরকম বৃদ্ধি পেয়েছে, তাদের প্রফিট কিরকম বৃদ্ধি পেয়েছে। মার্চ 2021-এ এদের সেলস ছিল মাত্র 8 কোটি টাকার, নেট প্রফিট লসে ছিল, 1 কোটি টাকা লস করেছিল। এই লসটা তারা বহন করেছে মার্চ এবং জুন অবধি। সেপ্টেম্বর থেকে তাদের প্রফিটেবিলিটি শুরু হলো, সেপ্টেম্বর 2021 থেকে। তারপর সেপ্টেম্বর 2021-এ এদের প্রফিট ছিল 4 কোটি টাকা, সেলস ছিল মাত্র 11 কোটি টাকা। সেখান থেকে বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে, যদি আমি সেপ্টেম্বরের সেলস ধরি 2021-এর, সেখান থেকে মোটামুটি ধরে নেবেন 11 দুগুণে প্রায় 25 গুণ তাদের, মাত্র মোটামুটি ধরে নিন 3 বছরের মধ্যে তাদের 25 গুণ সেলস বৃদ্ধি হয়েছে, আনপ্রেসিডেন্টেড সেলস বৃদ্ধি হয়েছে। নেট প্রফিট সেপ্টেম্বর 2021-এ ছিল 4 কোটি টাকা, সেটা মার্চ 2024-এ দাঁড়িয়েছে 54 কোটি টাকা, 13 গুণ প্রফিট বৃদ্ধি হয়েছে। খুব স্বাভাবিকভাবে একটা কোম্পানি যদি 13 গুণ, 3 বছরে 13 গুণ প্রফিট বৃদ্ধি হয় এবং তার সঙ্গে যদি পিই রি রেটিং হয়, সেক্ষেত্রে একটা কোম্পানির মোটামুটি
মানে 36 থেকে 50 গুণ বৃদ্ধি হওয়াটা মারাত্মক কিছু ব্যাপার নয়, সেটাই কিন্তু আমরা খেয়াল করে দেখেছি ওয়ারি রিনিউয়েবলসের ক্ষেত্রে হয়েছে। 3 বছরে যে কোম্পানি 3 গুণ প্রফিট বৃদ্ধি করে তার ক্ষেত্রে তার প্রাইস অ্যাপ্রিসিয়েশনও কিন্তু জাস্টিফাইড রয়েছে। বর্তমানে অবশ্যই ভীষণ এক্সপেন্সিভ ভ্যালুয়েশন, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। তবেও একটা কথা, সেটা হচ্ছে যে এই কোম্পানির সেলস কিন্তু ডিসেম্বর থেকে কমেছে, মোটামুটি ধরে রাখা যাক 51 কোটি টাকা সেলস কমেছে, প্রফিট কমেছে 10 কোটি টাকা। এটার ফলে কিন্তু বিনিয়োগকারীদের মধ্যে একটা আশঙ্কা তৈরি হলেও হতে পারে। তবে অবশ্যই এবার জুন কোয়ার্টার দেখতে হবে যে এক্স্যাক্টলি তারা ঠিক কিরকম পারফরমেন্স করতে পারে ভবিষ্যতে। এবার কিছু টেলউইন্ডস রয়েছে ওয়ারি রিনিউয়েবলসের ক্ষেত্রে, অর্থাৎ কিছু পজিটিভ দিক রয়েছে। সেটা বলা হচ্ছে যে, এটা আমি ফিনান্সিয়াল এক্সপ্রেস থেকে নিয়েছি এই তথ্যটা। এদের রোবাস্ট অর্ডার বুক রয়েছে 3200 কোটি টাকা বা 2.3 গিগাওয়াট মোটামুটি তাদের কাছে অর্ডার রয়েছে ইপিসির মাধ্যমে, ইঞ্জিনিয়ারিং প্রক্রিয়রমেন্ট এবং কনস্ট্রাকশনের মাধ্যমে কন্ট্রাক্টস রয়েছে। এবং এরা নিজেরা ক্লেম করছেন যে এদের কিন্তু গ্রোথ আরো 3 গুণ বৃদ্ধি পেতে পারে 2024 থেকে 2025-এর মধ্যে। এর মধ্যে কোম্পানি তাদের যে প্ল্যান, তারা বলছে যে ফিসকাল ইয়ার 2025-এর মধ্যে তারা 1.1 গিগাওয়াট কমপ্লিট করে দিয়ে দেবে এবং বাকি এবং আরো 2.3 গিগাওয়াট পরবর্তী আরো 18 মাসের মধ্যে তারা কমপ্লিশন করবে। অর্থাৎ অর্ডার বুক রয়েছে এবং তারা একটা গাইডেন্স দিচ্ছে যে মোটামুটি সামনের 2 বছরের মধ্যে তারা হাতে যে প্রজেক্টস পাচ্ছে সেগুলোকে কমপ্লিট করে দিয়ে দেবে, এবং সেটা যে সে অ্যামাউন্ট নয়, 2.3 গিগাওয়াট, নট এ ম্যাটার অফ জোক। আচ্ছা, এই হচ্ছে আপাতত ওয়ারি রিনিউয়েবলস নিয়ে কথা বলা। এবার এখানে আমি আজকে শেষ করছি। মার্কেট ডেফিনেটলি লাইফ হাই গেছে, তবুও সবসময় সাবধানতা অবলম্বন করা কখনোই খারাপ নয়, এইটুকুনো বলে দেওয়াটা দরকার। মেটাল সেক্টরে দেখেছেন গত কয়েকদিন যে র্যাপিড যে রাইজ হয়েছে, খুব স্বাভাবিকভাবে আজকের বহু ট্রেডার্সরা বা শর্ট টার্ম যারা ইনভেস্টার্স তারা আজকে প্রফিট বুকিং করেছেন। মোটামুটি 3 থেকে 6-7% অবধি কিন্তু কারেকশন এসেছে বিভিন্ন মেটাল কোম্পানিতে। সেটা ডেফিনেটলি কোনো চিন্তার বিষয় ডেফিনেটলি না, এতটা ওঠার পর কারেকশনটাই কাম্য এবং স্বাভাবিক। এবং আরেকটা কথা যে এই এপিসোডটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন। যদি মনে হয় এটা বাঙালি বিনিয়োগকারীদের কাজে লাগবে প্লিজ দয়া করে শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব না করে যাবেন না প্লিজ। অনেক মানুষ এই এপিসোডগুলো দেখেন কিন্তু সাবস্ক্রাইব না করে চলে যান। আপনাদের অনুরোধ প্লিজ সাবস্ক্রাইব করবেন যাতে আমি ভবিষ্যতে আরও নতুন এপিসোডস নিয়ে আসতে পারি। আজকের জন্য নমস্কার।